ওয়েলকাম টু গণিত একাডেমি। আমার ইউটিউব চ্যানেল গণিত একাডেমিতে তোমাদের প্রত্যেকের স্বাগত জানাচ্ছি এই একটা নতুন ভিডিওর মাধ্যমে। আর এই ভিডিওতে দেখো আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আমাদের যে আগামীতে ডব্লিউবিপিএসসি মিসেলেনিয়াস এক্সাম আছে, তো সেটাকে সামনে রেখে একটা প্র্যাকটিস সেট। তো এই প্র্যাকটিস সেটের অঙ্গ হিসাবে এর আগে আমি ডব্লিউবিপিএসসি মিসেলেনিয়াসের পুরনো যত সাল ছিল 2024, 19, 18 এবং 12, সেই সালে আসা অ্যারিথমেটিকের যত কোশ্চেন ছিল, প্রত্যেকটা সেকশনে 25টা করে কোশ্চেন থাকে। সেই 25টা কোশ্চেনের অ্যারিথমেটিক্যাল কোশ্চেনগুলোর সলিউশন আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে প্রোভাইড করেছি, তার সলিউশনগুলো। এবং তোমরা দেখতে পেয়েছো কী ধরনের কোশ্চেন আসে এবং কীভাবে সলভ করা যায়। আশা করি এই ভিডিওগুলোতে তোমরা কিছুটা উপকার পেয়েছো। তো আজকে থেকে আমরা নতুন সিরিজ প্র্যাকটিস সেট শুরু করছি ওরই অঙ্গ হিসাবে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখো এর আগে একটা ছোট্ট একটা এখানে 20 সালে, 19 সালে এবং 18 সালে এবং 2012 সালে যে জায়গা থেকে মোটামুটি একটা আইডিয়া করা গেছে। এছাড়া দু চারটে এক্সট্রা কোশ্চেন এদিক ওদিক থেকে খুব ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন এসছে প্রত্যেকটা শিফটে, প্রত্যেকটা ইয়ারেই। এলসিএম, এইচসিএফ এখান থেকেও কোশ্চেন এসছে, ফ্র্যাকশন বা ভগ্নাংশ এখান থেকে এসছে, সিম্পলিফিকেশন থেকে এসছে, রেশিও প্রপোর্শন থেকে এসছে, অ্যাভারেজ থেকে এসছে, ইউনিটারি মেথড এখান থেকে এসছে, পার্টনারশিপ এখান থেকে এসছে, টাইম অ্যান্ড ওয়ার্ক, পার্সেন্টেজ, প্রফিট লস, টাইম অ্যান্ড ডিস্ট্যান্স, ভেলোসিটি এখান থেকে, প্রবলেম বেসড অন 10 এখান থেকে এসছে, বোর্ড এবং স্ট্রিম এখান থেকে এসছে, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, ক্লক এবং মেনসুরেশন বা জ্যামিতি যেটা বলতে পারো। ঠিক আছে, তো এই প্রত্যেকটা টপিক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া অন্যান্য টপিক থেকে আসতে পারে, তো মেনলি আমাদের প্রাইমারি ফোকাস থাকবে এই টপিকগুলো। ঠিক আছে, এই টপিকগুলো হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ। তো আজকে আমাদের প্র্যাকটিস সেট 1 যেটা নিয়ে এসেছি, সেখান থেকে এই টপিকগুলোর উপরে বেস করে আমি একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। সেটা প্রথম অবস্থায় আমরা প্র্যাকটিস সেট খুবই ইজি প্র্যাকটিস সেট নিচ্ছি তোমাদের সামনে। তোমরা কোশ্চেনগুলো দেখলে বুঝতে পারবে। ধীরে ধীরে আমরা মডারেট বা হার্ড লেভেলের কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, দেখো আজকে আমাদের প্রথম কোশ্চেনটা আমরা দেখে নিই। কী বলছে দেখো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু অ্যান্ড দ্য ফেস ভ্যালু অফ ডিজিট 7 ইন দ্য নাম্বার এত 857423। এই সংখ্যাটায় দেখো 7 যে সংখ্যাটা আছে, কী আছে আমাদের 857423। এই সংখ্যাটায় যে 7 যে পজিশনে আছে, সেই 7-এর প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু ডিফারেন্স। তা 7-এর ফেস ভ্যালু আমরা কি জানি, ফেস ভ্যালু সমস্ত সংখ্যাগুলোর ফেস ভ্যালু মানে সংখ্যাটা নিজেই হয়, আর প্লেস ভ্যালু মানে সংখ্যাটা যে পজিশনে থাকে বা যে জায়গায় থাকে সেই জায়গার আমাদের মানটা নিতে হয়। দেখো এটা একক, দশক, শতক, হাজার, অর্থাৎ 7 হচ্ছে হাজারের ঘরে আছে, তাহলে 7-এর প্লেস ভ্যালু হচ্ছে 7000 হবে। এবং এখান থেকে 7 আমরা যদি বাদ দিই, ফেস ভ্যালু হচ্ছে 7, তাহলে বাদ দিলে আমাদের থাকবে হচ্ছে 6993। তাহলে এটার অ্যান্সার হবে আমাদের কত, 6993। কোথায় আছে, অপশান ডিতে আছে। তাহলে আমরা বলতে পারি এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান ডি। ঠিক আছে, খুব সোজা। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, if a number is multiplied by 3/4 instead of 4/3, the result is 14 less than the expected answer. Find the original number. আমাদের কি বলেছে, যে কোনো একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা আমরা ধরে নিচ্ছি এক্স। বললো যে 4/3 ইন্টু এক্স, অর্থাৎ আমাদের এই সংখ্যাটা বের করতে বলেছে। কিন্তু আমরা এটা না করে আমরা করেছি হচ্ছে 3/4x। তার ফলে আমাদের প্রকৃত সংখ্যাটা, অর্থাৎ আগে যে সংখ্যাটা লিখতে বলেছে এটা, আর এখন এটা, অর্থাৎ এই সংখ্যা দুটো ডিফারেন্স বা বিয়োগ করে আমাদের এই আগের সংখ্যাটার থেকে 14 হচ্ছে কম এসছে সংখ্যা। তার মানে কি, আগের সংখ্যা থেকে আমরা যদি এই সংখ্যাটা বাদ দিই, ঠিক আছে, তাহলে আমাদের পাবো হচ্ছে 14। তাহলে এখান থেকে এটা লসাগু করো, লসাগু হচ্ছে 12 দিয়ে এটাকে 4 4 16x, আর এটা বিয়োগ করলে হচ্ছে 9x, দিস ইজ ইকুয়ালস টু 14। তাহলে এখান থেকে পাবো হচ্ছে 7x/12 = 14। 7 দিয়ে দুপাশে কাটো, 7 2 14, x ইজ ইকুয়াল টু 12 গুণ 2 মানে 24। তাহলে আমাদের প্রকৃত যে সংখ্যাটা ছিল, সেই সংখ্যাটা অর্থাৎ অরিজিনাল নাম্বারটা কত, অরিজিনাল নাম্বারটা হচ্ছে আমাদের 24। তাহলে কোথায় আছে, অপশান এতে আছে। তাহলে আমরা বলতে পারি এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান এ। ঠিক আছে, চলে আসছে পরের কোশ্চেন। কী বলেছে দেখো, 3 bells toll together at interval of 9, 12 and 15 minutes respectively. If they toll together now, after how many hours will they next toll together? বলছে একটা বেল আছে, ঠিক আছে, 3খানা বেল আছে। সেই 3খানা বেল বলছে 9 মিনিট, 12 মিনিট এবং 15 মিনিট অন্তর অন্তর তারা বাজে। ঠিক আছে, তাহলে একসঙ্গে বাজার পর তারা আবার কতক্ষণ পরে একসঙ্গে বাজবে। ঠিক আছে, তাহলে সেটা আমরা কী জানি, আমরা সবসময় জানি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কী হয়, লসাগু হয়। তাহলে 9, 12 এবং 15 এদের লসাগু করো, 3 দিয়ে করলে 3 3 9, 3 4 12, 3 5 15। তাহলে এদের লসাগু হচ্ছে 3, এলসিএমটা কত হচ্ছে, এলসিএমটা হচ্ছে 3 ইন্টু 4 ইন্টু 5। তাহলে এটা করলে আসছে 3 3 9, আর এখানে 20, 180। যেহেতু এগুলো সব মিনিটে আছে, তাহলে এদের লসাগুটাও মিনিটে হবে। আর 180 মিনিট, এটাকে যদি আমরা ঘন্টায় নিয়ে যেতে যাই, তাহলে 60 দিয়ে ভাগ হবে। তাহলে এটাকে 60 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 3 আওয়ার্স, অর্থাৎ 3 ঘন্টা। তাহলে বলছে হাউ মেনি আওয়ার্স উইল দে নেক্সট টোল টুগেদার, প্রথমে একসঙ্গে বাজার পরে আবার 3 ঘন্টা পরে গিয়ে তারা একসঙ্গে বাজবে।
তাহলে এখান থেকে অ্যান্সার কত আছে, অ্যান্সার হচ্ছে অপশান ডি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল? চলে আসছি পরের কোশ্চেনে। কী বলেছে? বলেছে দ্য LCF and HCF and LCM of two numbers are 12 and 144 respectively. If one of the number is 36, find the other number. এই ধরনের অঙ্কের ক্ষেত্রে অঙ্ক আমি দেখিয়েছি LCM HCF, যে চ্যাপ্টার আমরা ভিডিও আছে প্লেলিস্টে দেখে নেবে, সেখানে আছে। টোটাল আমরা 6টা সূত্র আলোচনা করেছিলাম সেখানে, ঠিক আছে। বলা হচ্ছে গসাগু এবং লসাগু দুটো সংখ্যা দেওয়া আছে। গসাগু দেওয়া আছে কত 12, আর লসাগু দেওয়া আছে কত 144। একটা সংখ্যা দেওয়া আছে 36, আর একটা সংখ্যা কত বের করতে বলেছে। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে লসাগু আর গসাগুর গুণফল হচ্ছে সংখ্যা দুটোর গুণফল। তাহলে একটা সংখ্যা যদি 36 হয়, অপর সংখ্যাটা আমরা যদি x ধরে নিই, তাহলে আমাদের এক্সটা বের করতে হবে। তাহলে x ইন্টু 36, অর্থাৎ x ইন্টু 36 সংখ্যা দুটোর গুণফল, সেটা করলে আমাদের কি আছে, HCF আর LCM এর গুণফল হবে। HCF আমাদের কত, HCF আছে আমাদের 12, আর LCM কত আছে, LCM আছে 144। তাহলে এখান থেকে x এর মান কত পাবো আমরা, 12 গুণ 144 বাই 36। সেটা করলে 12 দিয়ে কাটলে 34কে 3 বাই 36, 3 দিয়ে এটাকে কাটলে 3 4 12, 24, 3 24, 48। তাহলে অপর সংখ্যাটা কত পেলাম আমরা, 48। ঠিক আছে, তাহলে এখান থেকে কোথায় আছে 48, অপশান ডিতে আছে। তাহলে আমরা বলতে পারি অপশান ডি আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? দেখো পরের কোশ্চেন। The average weight of 8 persons increased by 2.5 kg when a new person comes in place of one of them weighing 65 kg. What is the weight of the new person? কি বলছে, 8জন ব্যক্তি আছে, তাদের একটা গড় আছে, ঠিক আছে। 8জন ব্যক্তির গড় বলছে 2.5 কেজি বেড়ে যাচ্ছে, ঠিক আছে। যখন কি না বলছে 65 কেজি ওজনের একজন ব্যক্তি কি হচ্ছে, চলে যাচ্ছে এবং নতুন একজন ব্যক্তি ইনক্লুড হচ্ছে। তাহলে বলছে সেই নতুন যে ব্যক্তি আসলো, সেই নতুন ব্যক্তির ওজনটা আমাদের কত বের করতে বলেছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দেখো টোটাল আমাদের কত আছে, 8জন ব্যক্তি আছে এবং গড় বাড়ছে কত 2.5 কেজি। তাহলে আমাদের এই ধরনের সূত্রের ক্ষেত্রে হচ্ছে 65 প্লাস কত আছে 2.5 ইন্টু টোটাল নাম্বার অফ পার্সন, এটা করে দেবে। এটা করে দিলে যা হবে সেটা হচ্ছে নতুন ব্যক্তির ওজন। 65 প্লাস এটা হবে 20, তার মানে 85। তাহলে নতুন ব্যক্তির ওজন হচ্ছে 85। কীভাবে আসছে দেখো, ওই ব্যক্তির একটা ব্যক্তি আছে নতুন, ধরে নিচ্ছে ওই ব্যক্তিটা আমি জানি না ওই ব্যক্তিটার ওজন কত, ধরে নিলাম এক্স। এবার দেখো 65 কেজির ব্যক্তিটা বেরিয়ে গেছে, তার মানে এর ওজনটা বাদ দিতে হবে আমাদের। তাহলে এর যে গড় করব, গড় করলে কত হবে, এই যে গড়, তাহলে 8 দিয়ে ভাগ করতে হবে, গড় হবে। সেই গড়টা বলছে 2.5 কেজি হবে, আগের গড়ের থেকে 2.5 কেজি বেশি আছে। তাহলে এখান থেকে করলেও সেই এক্সের মান যেটা পাবে দেখবে 85 পাচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ওই যে নতুন ব্যক্তি যে এসছে, নিউ পারসন, তার ওজনটা কত, তার ওজন হচ্ছে 85 কেজি। তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন বলেছে দ্য অ্যাভারেজ মার্কস অবটেন্ড বাই 120 ক্যান্ডিডেটস ইন এ সার্টেন এক্সামিনেশন ইজ 35. If the average marks of passed candidate is 39 and that of the failed candidate is 15, what is the number of candidate who passed the examination? বলছে 120 জন স্টুডেন্ট আছে বা ক্যান্ডিডেট আছে, তাদের হচ্ছে অ্যাভারেজ মার্কস হচ্ছে কত 35। এদের মধ্যে কিছু স্টুডেন্ট আছে পাস করেছে, তাদের গড়টা বলেছে 39, ঠিক আছে, গড় মার্কস হচ্ছে 39, এবং যারা ফেল করেছে তাদের গড় মার্কস হচ্ছে 15। তাহলে বলছে কতজন স্টুডেন্ট আছে যারা পাস করেছে। তাহলে দেখো পাস করা স্টুডেন্ট আর ফেল করা স্টুডেন্ট, এই দুটো স্টুডেন্ট মিলিয়ে কত হচ্ছে 120। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ফেল করা স্টুডেন্টের সংখ্যা কত, 120 মাইনাস পি। এবার দেখো তাহলে পাস করা স্টুডেন্টের অ্যাভারেজ কত হচ্ছে, পাস করা স্টুডেন্টের অ্যাভারেজ হচ্ছে 39। তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট পাস করেছে সেটা হচ্ছে পি, আর 35 হচ্ছে তাদের গড়। তাহলে মোট পাস করা স্টুডেন্টের গড় মার্কস হচ্ছে এইটা, এর সঙ্গে ফেল করা স্টুডেন্টের গড় মার্কস কত, এফ ইন্টু কত হচ্ছে, এফ ইন্টু পাস করা ফেল করা স্টুডেন্টের গড় মার্কস হচ্ছে 15। তাহলে ফেল করা স্টুডেন্ট মানে এফ, এফ মানে হচ্ছে আমাদের কত 120 মাইনাস পি এটা, আর সেটাকে যদি আমরা 15 দিয়ে গুণ করি গড় মার্কস, তাহলে এটা হলো টোটাল আমাদের ফেল করা স্টুডেন্টের মোট মার্কস। তাহলে দেখো এটা হচ্ছে পাস করা স্টুডেন্টের মার্কস, এটা হচ্ছে ফেল করা স্টুডেন্টের মার্কস। তাহলে সেটা হচ্ছে মোট স্টুডেন্টের মার্কস, আর মোট স্টুডেন্টের মার্কস কত হয় আমরা জানি 120খানা স্টুডেন্ট আছে, আর তাদের গড় হচ্ছে 35 করে, ঠিক আছে। সরি এখানে 35 নয়, এটা হচ্ছে 39 হবে এখানে, ঠিক আছে। তাহলে এবার দেখো, তাহলে এটা করলে কী পাচ্ছে, এখানে দেখো পি ইন্টু 39 আর এখান থেকে মাইনাস পি ইন্টু 15, তাহলে কত হবে পি ইন্টু 39 মাইনাস 15 মানে পি ইন্টু 24 সমান সমান দেখো এই পাশে কত আছে 120 ইন্টু 35, আর এ পাশ থেকে 120 ইন্টু 15 ওটা বাদ চলে যাবে, সেটা বাদ দেবে 120 ইন্টু 15, একটা লাইন স্টেপ জাম্প করলাম আমি। তাহলে এখান থেকে পি, এখান থেকে দেখো এটা কমন কী পাবে, এটা কমন পাবে 120 ইন্টু 35 মাইনাস 15 মানে 20, আর নিচে আসবে 24, এই যে 24 দিয়ে 120কে কাটলে 5, তাহলে 5 20 হচ্ছে 100। তাহলে পি এর মান কত পেলাম আমরা, পি এর মান পেলাম হচ্ছে 100। তাহলে আমাদের সেটাই বের করতে বলেছে, হোয়াট ইজ দ্য নাম্বার অফ দ্য ক্যান্ডিডেট হু পাস দ্য এক্সামিনেশন। তাহলে পাস করা স্টুডেন্টের সংখ্যা কত, পাস করা স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 100। তাহলে আমাদের পাস করা এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান বি এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। কী বলেছে,
বলছে 2 numbers are in the ratio 3:5 if 9 is subtracted from each. The new number are in the ratio 12:23. What is the smallest number? দুটো সংখ্যা আছে আমাদের, তাদের অনুপাত বলেছে 3:5। আচ্ছা, দুটো সংখ্যা বলেছে আমাদের, তাদের অনুপাত হচ্ছে 3:5। এবার বলছে প্রত্যেকটা সংখ্যা থেকে আমরা কি করছি, 9 বিয়োগ করছি। ঠিক আছে, 9 বিয়োগ করলে সংখ্যাটা কত দাঁড়াচ্ছে, সংখ্যাটা দাঁড়াচ্ছে হচ্ছে 12:23 এই অনুপাত দাঁড়াচ্ছে। এবার দেখো একটা জিনিস লক্ষ্য করো, এই ধরনের অঙ্ক যেটা শর্ট ট্রিকের সাহায্যে খুব তাড়াতাড়ি করে করবে, এক্সপেক্ট না ধরে। ঠিক আছে, এদের ডিফারেন্স কত আছে, এদের ডিফারেন্স হচ্ছে 2, আর এদের ডিফারেন্স কত আছে 11। ঠিক আছে, তাহলে ডিফারেন্স যেহেতু সমান নয়, এটাকে কি করব আমরা 11 দিয়ে গুণ করব, আর এটাকে হচ্ছে 2 দিয়ে গুণ করব, তাহলে আমাদের ডিফারেন্সটা সমান হয়ে যাবে। তাহলে 11 দিয়ে এটাকে গুণ করলে 3 11 33, আর এটাকে 11 দিয়ে গুণ করলে 5 11 55, আর এখান থেকে এটাকে করলে হচ্ছে কত হচ্ছে 24, আর এটাকে করলে 23 দুগুণে 46। এবার দেখো প্রথম সংখ্যাটা যদি 33 হয়, তার থেকে 9 বিয়োগ করে 24 হয়ে যাচ্ছে, 55 থেকে যদি 9 বিয়োগ করে 46 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এইটা হচ্ছে আগের অরিজিনাল সংখ্যা, তার থেকে 9 বিয়োগ করলে এইটা হয়ে যাচ্ছে। তাহলে আমাদের স্মলেস্ট নাম্বার কত হবে, স্মলেস্ট নাম্বার হচ্ছে 33। তোমরা এক্স ধরে করবে, দেখবে এক্স স্মলেস্ট নাম্বার 33 আসবে। তাহলে এখান থেকে বলতে পারি সবথেকে ছোটো সে সংখ্যাটা বা স্মলেস্ট নাম্বার সেটা হচ্ছে আমাদের 33। অপশান সি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, বলেছে এ সাম অফ মানি ইজ টু বি ডিস্ট্রিবিউটেড এবং এ বি সি অ্যান্ড ডি ইন দ্য প্রপোর্শন অফ 5:2:4:3. ইফ সি গেটস ₹100 মোর দ্যান ডি, হোয়াট ইজ বিস শেয়ার? কী বলছে, কী বললো, তাহলে এ বি সি আর ডি এদের টাকার অনুপাত কত দেওয়া আছে, 5:2:4:3। এবং আমাদের বলেছে যে সি আর ডি, সি গেটস ₹100,000 মোর দ্যান ডি, অর্থাৎ ডি আর সি এদের যে সিটা ডির থেকে 1000 টাকা বেশি পায়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অনুপাতে ডির ভাগ হচ্ছে 3 আর সির ভাগ হচ্ছে 4, তাহলে টোটাল এদের ডিফারেন্স হচ্ছে 1 ভাগ। সেই 1 ভাগের মানের হচ্ছে মান কত, 1000 টাকা। তাহলে এবার আমাদের প্রশ্ন করেছে হোয়াট ইজ বিশ শেয়ার। তাহলে বির শেয়ার কত, বিশ শেয়ার হচ্ছে 2 ভাগ। তাহলে 1 ভাগের পরিমাণ যদি 1000 হয়, 2 ভাগের পরিমাণ কত হবে, 2 ভাগের পরিমাণ হচ্ছে 2000 টাকা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বি এর শেয়ার হচ্ছে 2000 টাকা। কোথায় আছে, অপশন বিতে আছে, দেখো 2000 টাকা। তাহলে অপশন বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলছে কি এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 10 days অ্যান্ড বি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 15 days. ইফ দে ওয়ার্ক টুগেদার, হাউ মেনি ডেজ উইল দে টেক টু কমপ্লিট দ্য ওয়ার্ক? এ একটা কাজ বলছে 10 দিনে করতে পারে এবং বি একই কাজ 15 দিনে করতে পারে। যদি তারা একসঙ্গে কাজ করে তাহলে তারা কতদিন নেবে, সময় নেবে কাজটা শেষ করতে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দেখো এইভাবে করে, এ কত দিনে করছে, 10 দিনে, বি কত দিনে করছে, 15 দিনে। ঠিক আছে, তাহলে এদের লসাগু কত হবে, 10 আর 15 হচ্ছে 30। তাহলে এদের এফিসিয়েন্সি, এটা হচ্ছে মোট কাজের পরিমাণ। ঠিক আছে, আর এদের এফিসিয়েন্সি কত, এফিসিয়েন্সি দেখো 10, এর এফিসিয়েন্সি হচ্ছে 3 10 30, 10 দিয়ে ভাগ করবে 30কে 3, আর 15 দিয়ে এটাকে 2। তাহলে টোটাল এফিসিয়েন্সি কত, 3 আর 2 5। ঠিক আছে, টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি এইটা সময় নেবে টোটাল। তাহলে 30 দিয়ে যদি আমরা 5কে ভাগ করি তাহলে কত পাবো, 6। তাহলে দুজনে যদি একসঙ্গে কাজ করে তাহলে 6 দিনে কাজটা শেষ হয়ে যাবে। কোথায় আছে, অপশান এতে আছে। তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলছে, A and B complete the work in 12 days, B and C in 15 days, and C and A in 20 days. If A, B and C work together, in how many days will they complete the job? সেম কোশ্চেন একই রকম বলছে। এখানে দেখো, এখানে ডবল আছে। A প্লাস বি, এ কত দিনে করছে, A প্লাস বি 12 দিনে করছে, B প্লাস সি কত দিনে করছে, 15 দিনে করছে, আর সি প্লাস এ কত দিনে করছে, 20 দিনে করছে। ঠিক আছে, তাহলে দেখো 12 15 20 এদের লসাগু করো, লসাগু হবে হচ্ছে 60। ঠিক আছে, তাহলে মোট কাজের পরিমাণ হচ্ছে 60। তাহলে এর এফিসিয়েন্সিগুলো কত বের করে নিই, 12 দিয়ে 5 12 60, এর এফিসিয়েন্সি হচ্ছে 5, 15 দিয়ে 4 15 60, এর এফিসিয়েন্সি 4। দুজনের সি আর এর এফিসিয়েন্সি এর হচ্ছে কত, 3 20 60। তাহলে দেখো এখানে হচ্ছে এরা হচ্ছে ডবল। ঠিক আছে, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, তিনজনের 2 ইন্টু তিনজনের এফিসিয়েন্সি, সেটা মোট কত হচ্ছে, 4 3 7 আর 5 12, টোটাল 12। তাহলে সিঙ্গেল এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সি হচ্ছে 6। তাহলে 60কে মোট কাজ 60কে 6 দিয়ে ভাগ করো, 6 দিয়ে ভাগ করলে 10 দিন সময় নেবে। তাহলে এ প্লাস বি প্লাস সি এরা যদি একসঙ্গে কাজ করে, কাজটা শেষ করতে কতদিন সময় লাগবে, 10 দিন সময় লাগবে। কোথায় আছে, অপশান সিতে আছে 10 দিন। তাহলে অপশান সি আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলে আসছি পরের কোশ্চেনে। দেওয়া কী বলেছে, ইফ 15 men ক্যান রিপ এ ফিল্ড ইন 28 days, ইন হাউ মেনি ডেজ ক্যান 21 men রিপ দ্য সেম ফিল্ড? বলছে 15 জন মানুষ কোনো একটা
জমি কী করেছে সময় নেয়, তাহলে সেই 21 জন লোকে কত সময় লাগবে, কতদিন। তাহলে দেখো এটা ইউনিটারি মেথড, M1D1/T1, M1D1T1/W1 সমান M2D2/T2, M2D2T2 বাই W2 এটা। তাহলে এখানে দেখো 15 জন মানে 28 দিনের, তাহলে টোটাল কাজের পরিমাণ এত, এটার সময় হচ্ছে 21 জন এবং কতজন লাগছে এক্সট্রা। তাহলে এক্সের মান এখান থেকে কতদিন সময় লাগবে, তাহলে এটা এখান থেকে ভাগ করো 28/21, 7 দিয়ে যদি কাটি 4 7 28, 7 দিয়ে কাটলে 3, 3 সাথে 3 দিয়ে এটাকে কাটলে 5, তাহলে x = 4 5 20, ঠিক আছে। তাহলে 20 দিন সময় লাগবে এখানে। কোথায় আছে 20 দিন, অপশান ডিতে আছে দেখুন। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, বুঝা গেল। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কী বলছে। বলেছে ইফ দ্য প্রাইস অফ এ কমোডিটি ইনক্রিজ বাই 25%, by how much percent must be a household reduce its consumption of that commodity so as not to increase the expenditure। বলছে কোনো একটা কমোডিটি বা কোনো একটা জিনিস যেটা ব্যবহার করে সেই জিনিসটার দাম হচ্ছে 25% বেড়ে গেছে। এবার বলছে কোনো একটা হাউসহোল্ড মানে কোনো একটা বাড়ির কী করতে চাইছে, যে খরচটা সেমই রাখবে, অর্থাৎ খরচটা 25% বেড়ে গেলে কী হবে, আগে যে পরিমাণ টাকা খরচ করতো এখন সেই পরিমাণ টাকাই খরচ করবে। তাহলে বলছে তাকে তার ওই জিনিসটা কতটা পরিমাণ কমাতে হবে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কী করেছিলাম, আমরা একটা সূত্র করেছিলাম যে সবসময় যেহেতু এটা করবে 100 × 100 বাই 25%, এটা কী হয়েছে বেড়ে গেছে, তাহলে 100 + 25 মানে 125। এটা করো, এটা করলে এটা 4 × 25 = 100, এটা 5 × 25 = 100, 5 দিয়ে কাটলে 20, তাহলে 4 × 20 = 80। তাহলে 100 জায়গায় এখন কত হচ্ছে, 80 ব্যবহার করছে, তাহলে কমাতে হচ্ছে কত, 100 - 80, সেটা করলে হচ্ছে 20, তাহলে কতটা পরিমাণ কমাতে হবে, 20% কমাতে হবে। অপশান সি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, বুঝতে পেরেছো। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কী বলেছে। ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেটস, এ ক্যান্ডিডেট হু গেটস 64% অফ দ্য ভোটস ইজ ইলেক্টেড বাই এ মেজরিটি অফ 2240 ভোটস, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ভোট পোল্ড। বলছে যে একটা ইলেকশনে দুজন ক্যান্ডিডেট আছে, ঠিক আছে, একজন ক্যান্ডিডেট 64% ভোট পেয়েছে। ইফ দ্য ভোট ইলেক্টেড বাই মেজরিটি, তাহলে যে জিতেছে সে কত ভোটে জিতেছে, 2240 ভোটে জিতেছে। হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ভোট পোল্ড, মানে কত ভোট পোল্ড হয়েছে, টোটাল যে ভোটার সংখ্যা সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো উইনিং ক্যান্ডিডেট আর লুজার ক্যান্ডিডেট যে আছে, ঠিক আছে, যে জেতা ক্যান্ডিডেট আর হারা ক্যান্ডিডেট দুজন আছে। জেতা ক্যান্ডিডেট পেয়েছে কত, 64% এত, তাহলে হারা ক্যান্ডিডেট কত পাবে, নিশ্চয়ই 100 - 64 মানে 36%। তাহলে এদের ডিফারেন্স কত, পার্থক্য কত, 6 আর 6 14, 8 14, হাতে 1, 3 1 4, 2, তাহলে 28%। এই 28%-এর ভ্যালুটা আমাদের বলে দিয়েছে 2240। তাহলে 100%-এর ভ্যালু কত, টোটাল ভোট আমাদের পোল্ড হয়েছে 100%, তাহলে সেটা করলে 2240 × 100/28, এটাকে 7 দিয়ে কাটো বা 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে 4 7 28, এটাকে 4 দিয়ে কাটলে এখানে লিখছি 4 5 20 আর 4 4 24 40, 7 দিয়ে কাটলে এটা 7 8 56 80, তাহলে টোটাল হচ্ছে আমাদের কত, 8000। তাহলে টোটাল ভোট আমাদের পোল্ড হয়েছে ওই জায়গায় 8000। কোথায় আছে, অপশান সিতে আছে 8000, তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে। চলে আসছি পরের কোশ্চেন, দেখো কী বলছে। এ ম্যান বাইজ অ্যান আর্টিকেল ফর ₹27.50 অ্যান্ড সেলস ইট ফর 28.60, ফাইন্ড হিজ গেইন পার্সেন্টেজ। একটা লোক কী করছে, একটা জিনিসকে কিনছে কত, 27.50 টাকায়, এবং সেলস ইট এবং এটাকে বিক্রি করছে 28.60 টাকায়, তাহলে তার গেইন পার্সেন্টেজ বের করতে বলেছে। তাহলে আমরা কি জানি, গেইন কী হয়, গেইনের পরিমাণ হচ্ছে গেইন পার্সেন্টেজ হচ্ছে টোটাল যত পরিমাণ আমাদের গেইন হচ্ছে, গেইন বাই সিপি ইন্টু 100%। এখন গেইনটা মানে কি, গেইনটা মানে হচ্ছে এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100%, এটা। তাহলে এসপি কত, এখানে বিক্রি করার দাম কত, বিক্রি করার দাম হচ্ছে 28.60 টাকা, আর এসপিটা কত আমাদের 27.50 টাকা এইটা, আর সিপি কত 27.50 ইন্টু 100%। এটা করো, এটা করলে কত দাঁড়াবে, এটা করলে দেখো উপরে দাঁড়াচ্ছে কত, উপরে দাঁড়াচ্ছে হচ্ছে 1.10 বাই 27.50, তাহলে 0 0 কেটে দাও, দশমিক তুলে দাও, 27 ইন্টু 100 এত পার্সেন্ট। তাহলে এবার দেখো 275, 25 দিয়ে করি, 4 25 100, 25 দিয়ে এটাকে কাটলে পরে 25 × 25, 25 × 25 11, 11 দিয়ে এটাকে কাট, তাহলে আমাদের 4%। তাহলে এখান থেকে আমরা বলতে পারি গেইন পার্সেন্টেজ কত, 4%। অপশান কোথায় আছে, অপশান সিতে আছে, তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কী বলছে। বাই সেলিং অ্যান আর্টিকেল ফর ₹144, এ শপকিপার লসেস 10%, অ্যাট হোয়াট প্রাইস শুড হি সেল ইট টু গেইন 10%। কী বললো, যে 144 টাকায় বিক্রি করায় কোনো একটা বস্তুকে একটা দোকানদার কী হচ্ছে, 10% ক্ষতি হচ্ছে, ঠিক আছে। বলছে তাহলে ওটাকে কত টাকায় বিক্রি করলে তার 10% লাভ হবে। তাহলে দেখো
এই যে 144 টাকায় বিক্রি করেছে জিনিসটা, এটা বিক্রি করাতে কী হচ্ছে, তার 10% লস হচ্ছে। তার মানে এই জিনিসটা, তাহলে জিনিসটার হচ্ছে 90% দাম, সেই দামটার পরিমাণ হচ্ছে 144। তাহলে টোটাল আমাদের বের করতে হবে হচ্ছে, যদি এই গেইন করতে চাই 10%, তাহলে টোটাল আমাদের বের করতে হবে 110%। তাহলে এটার মান কত হবে সেটা আমরা বের করি দেখি। তাহলে 110/90, শূন্য দিয়ে কাটো, 9 দিয়ে এটাকে কাটলে 9 ষোলো 144, তাহলে 16 দিয়ে এটাকে কাটলে 11কে গুণ করলে 6 7 1, 176 টাকা। তাহলে 176 টাকায় যদি বিক্রি করে জিনিসটা, তাহলে তার 10% লাভ হবে। কোথায় আছে? অপশান সিতে আছে। তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, বলেছে এ সাম অফ মানি অ্যামাউন্টস টু, বলছে এ সাম অফ মানি অ্যামাউন্টস টু 6200 in 2 years and 7400 in 3 years at simple interest. What is the principal sum? ঠিক আছে, প্রিন্সিপাল সামটা মানে আসল কত সেটা বের করতে বলেছে। একটা টাকা বলছে 2 বছরে 6200 টাকা হয়ে যাচ্ছে, ঠিক আছে, সুদে আসলে মিলিয়ে, এবং 3 বছরে কী হচ্ছে 7400 টাকা হচ্ছে সরল সুদের হারে, ঠিক আছে, সুদে আসলে মিলিয়ে। তাহলে বলছে প্রিন্সিপালটা কত আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো 3 বছরে কত হচ্ছে, 3 বছরে 7400, আর 2 বছরে কত হচ্ছে 6200। তাহলে এই যে 1 বছর খাটলো, 1 বছর খাটলে পরে কত টাকা হচ্ছে দেখো, 0021। তাহলে 1 বছরে হচ্ছে কত আমাদের সুদ 1200 টাকা। 1 বছরে যদি 1200 টাকা হয়, তাহলে 2 বছরে কত হচ্ছে, 2 বছরে 12 দুগুণে 2400 টাকা হচ্ছে। দেখো 2 বছরে সুদ আর আসল মিলিয়ে হচ্ছে 6200 টাকা, তার মধ্যে হচ্ছে সুদের পরিমাণ হচ্ছে 2400 টাকা। তাহলে 2400 টাকা যদি সুদটা বাদ দিই, তাহলে কত হচ্ছে, 004 আর কয় 12, 8 12, হাতে 1 2 রেখে 3, তাহলে কত হচ্ছে 3800 টাকা। তাহলে আমাদের আসলটা পেয়ে গেলাম আমরা কত, আসলের পরিমাণ হচ্ছে 3800 টাকা। কোথায় আছে? অপশান ডিতে আছে। দেখো 3800 টাকা। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলছে, অ্যাট হোয়াট রেট % পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট উইল এ সাম অফ মানি ডাবল ইটসেলফ ইন 8 years? কী বললো যে বলছে সুদের হার কত হলে, ঠিক আছে, কোনো একটা টাকা, ঠিক আছে, 8 বছরে ওটা কী হচ্ছে সরল সুদের ডবল, মানে কত বলছে 8 বছরে ওটা ডবল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে টি সময়ের পরিমাণটা দেওয়া আছে কত, 8 years। আর আসল যেটা আছে আমরা ধরে নিচ্ছি আসলটা পি, তাহলে আসলটা সুদের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, কারণ সুদটা কী হচ্ছে, সুদ আর আসল মিলিয়ে ওটা ডবল হয়ে যাচ্ছে, তার মানে আসল সমান সমান সুদ, এটা হয়ে যাচ্ছে। তাহলে আমাদের যে সুদের হার, ঠিক আছে, আই ইজ ইকুয়াল টু, সরল সুদের যে সূত্র আই ইজ ইকুয়াল টু PTR/100, এই সূত্রটাকে কী পাচ্ছি দেখো, পি আর আই যেহেতু সমান, তাহলে দুপাশ থেকে কেটে দাও, তাহলে এখান থেকে পাবে 1 = T মানে কত 8 years, আর আমাদের বের করতে হবে বাই 100। তাহলে এখান থেকে আর সমান সমান কত হবে, 100/8। 100/8 মানে 4 দিয়ে যদি কাটি, 4 25 100, 4 2 8, 25 দিয়ে এটা করলে হলে 12.5%, ঠিক আছে, 12.5%। তাহলে কোথায় আছে, অপশান এতে আছে। তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। খুব সোজা। চলে আসছি পরের কোশ্চেনে। ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 8000 ফর 2 years অ্যাট 5% পার অ্যানাম কম্পাউন্ডেড অ্যানুয়ালি। কী বলছে, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদটা কত হবে সেটা বের করতে বলেছে। কত টাকার, 8000 টাকার 2 বছরে সুদের হার বলেছে 5%, যেটা হচ্ছে বাৎসরিক সুদের হার, ঠিক আছে। তাহলে সেখান থেকে দেখো আমরা কি জানি, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে অ্যামাউন্ট সমান সমান কত হয়, P × 1 + R/100 এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যে সূত্র সেটা। এটা হচ্ছে সুদ আর আসল মিলিয়ে যে টাকাটা হয় সেই টাকাটার পরিমাণ এ। তাহলে দেখো এখানে আমাদের সুদ আর আসল মিলিয়ে কত টাকা হচ্ছে সেটা আমরা দেখে নিই। সেটা হচ্ছে 8000 গুণ, এটা হচ্ছে 1 + R, 1 + R এর মান কত হচ্ছে 5, 5/100⁻²। তাহলে এটা সমান কত হচ্ছে, 8000 গুণ এটা করলে হচ্ছে 1/20, তার মানে 21/20। এটা হচ্ছে ডবল হবে, 21/20 আছে 21/20। দেখো 20 দিয়ে একটা শূন্য কেটে দাও, আর 2 দিয়ে কাটলে এটা 2 দুগুণে 4, 4 দিয়ে কাটলে 4 × 20 80, তাহলে 20। তাহলে 20 গুণ 21 গুণ 21, 21 হচ্ছে 441 হয়। এবার 441 এটা হচ্ছে 2 আর 88, তাহলে 8820 টাকা। তাহলে সুদ আর আসল মিলিয়ে 8820 টাকা। 8820 টাকা, সেখান থেকে আমাদের আসলের পরিমাণটা কত, 8000 টাকা বাদ দাও। 8000 টাকা বাদ দিলে কত হচ্ছে, সুদের পরিমাণ হচ্ছে 820 টাকা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের বলেছে কম্পাউন্ড অ্যানুয়ালি, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট। ইন্টারেস্ট কত, চক্রবৃদ্ধি সুদ কত সেটা আমাদের বের করতে বলেছে। আমরা বের করে দেখালাম 820 টাকা হচ্ছে। তাহলে এখান থেকে কোথায় আছে, অপশান সিতে আছে। তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, বলেছে অ্যাট হোয়াট টাইম বিটুইন 4 and 5 o'clock উইল দ্য হ্যান্ডস অফ এ ক্লক বি টুগেদার। বলছে 4 এবং 5, যে ঘড়িতে যে 4 এবং 5টা যে
কাটা মানে টাইম থাকে, তাদের মাঝে কোন সময় এই ক্লকের কাটা দুটো কী করবে, টুগেদার একসঙ্গে থাকবে। তাহলে এটার আমরা একটা সূত্র আছে, সেটা হচ্ছে 60n/11 ফার্স্ট এন, যেখানে এন এর পরিমাণটা হচ্ছে ছোট যে ঘড়িতে টাইম যেটা ছোট, তাহলে এনের এখানে এনের মান হচ্ছে 4, n+1 হচ্ছে 5, ঠিক আছে এটা। তাহলে এখান থেকে এই সূত্র যদি অ্যাপ্লাই করে দিই, এখান থেকে সূত্র অ্যাপ্লাই করলে পাবো হচ্ছে 60 × 4/11, তাহলে এটা করলে 4 × 24 240/11 ফার্স্ট এন, তাহলে এটা করো, এটা করলে হচ্ছে 11 দুগুণে 22 20, তাহলে হচ্ছে 21, ঠিক আছে 19 9/11, তাহলে 21 পূর্ণ 9:11 কোথায় আছে, অপশান এতে দেখো আছে। তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে। 21 পূর্ণ 9:11 এই সময় ওর ক্লকের ওই কাটা দুটো একসঙ্গে থাকবে, ঠিক আছে, টুগেদার। চলে আসছে পরের কোশ্চেনে, দেখো বলেছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য আওয়ার হ্যান্ড অ্যান্ড দ্য মিনিট হ্যান্ড অফ এ ক্লক হোয়েন দ্য টাইম ইজ 3:25। টাইমটা কত দেওয়া আছে, 3:25। এখানেও আমরা ক্লকের ক্ষেত্রে একটা সূত্র ব্যবহার করব, যে সূত্রটা ইউজ করি সেটা হচ্ছে 30h - 11/2m, যেখানে এইচটা হচ্ছে আওয়ার, ঘন্টার কাটা যেখানে আছে সেটা, সেই টাইমটা, আর এটা হচ্ছে মিনিট। তাহলে এটা করো, এটা করলে পাবে হচ্ছে 30 ইন্টু কত, এইচের মান হচ্ছে 3, আর -11/2 ইন্টু এর মড ভ্যালুটা নেব, এটা মানে হচ্ছে 25। তাহলে এটা করলে কত আসছে, 3 × 3 = 90, মাইনাস এটা 11 × 25 হচ্ছে 5, 5 আর 2 = 7, আর এখানে আসছে 2, 275/2, 275/2, এটা মানে হচ্ছে 1 কত, 13 দুগুণে 26, 15, 7 দুগুণে 14, আর হচ্ছে 5, 137.5। তাহলে এখান থেকে 90 বাদ দাও, 90 বাদ দিলে কত হবে, 5, 7, 9 আর কয় 13, 9 আর হচ্ছে 4 13, তাহলে 47.5, যেহেতু মড ভ্যালু আছে তাহলে 47.5 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের অপশান কোথায় আছে, অপশান বি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছে। এই সূত্রটা জেনে রাখতে হবে এখানে, ঠিক আছে। এই সূত্রটার সাহায্যে আমরা কী করব, এই সূত্রটার সাহায্যে আমাদের অ্যাঙ্গেল বের করতে হয়, ঠিক আছে। বুঝতে পারলে চলে আসি পরের কোশ্চেনে। দেবো কী বলেছে এ ট্রেন 150 মিটার্স লং is running at a speed of 54 km/h. How many seconds will it take to pass a stationary telegraph post? ঠিক আছে, তাহলে কি বলছে দেখো 150 মিটার লম্বা একটা ট্রেনের স্পিড হচ্ছে 54 km/h, ঠিক আছে। হাউ মেনি সেকেন্ড ইট উইল টেক, একটা টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করতে কত সময় নেবে। তাহলে দেখো এখানে ট্রেনের গতিবেগ কত আছে, 54 km/h, তাহলে এটাকে মিনিট পার সেকেন্ডে যদি নিতে হয় তাহলে 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে সেটা করলাম, 18 দিয়ে 3 18 54, তাহলে 3 5 15, তাহলে 15 মিটার পার সেকেন্ড। এবার দেখো টেলিগ্রাফ পোস্ট অতিক্রম মানে কি, ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, অর্থাৎ 150 মিটারই অতিক্রম করবে। তাহলে 15 মিটার অতিক্রম করতে যদি 1 সেকেন্ড সময় লাগে, তাহলে 150 মিটার অতিক্রম করতে সময় লাগবে কত, 10 সেকেন্ড। তাহলে টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করতে সময় লাগবে হচ্ছে 10 সেকেন্ড। কোথায় আছে, অপশন বি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে এ ট্রেন 240 মিটার লং passes a platform 260 মিটার লং ইন 25 সেকেন্ড। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ট্রেন, ট্রেনের গতিবেগ কত সেটা বের করতে বলেছে। তাহলে দেখো এখানে কী হচ্ছে, আমরা কি জানি, ট্রেন যখন কোনো প্ল্যাটফর্ম অতিক্রম করে তখন কী হয়, ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে এখানে ট্রেনের দৈর্ঘ্য কত হচ্ছে 240 মিটার, আর কত প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত 260 মিটার। তাহলে ট্রেনটা মোট এত মিটার দৈর্ঘ্য অতিক্রম করবে, সেটা করলে আসবে কত 500 মিটার। তাহলে দেখো 500 মিটার অতিক্রম করতে সময় লেগেছে কত 25 সেকেন্ড। তাহলে গতিবেগ কত, গতিবেগ হচ্ছে 500/25, এত মিটার পার সেকেন্ড। এবার মিটার পার সেকেন্ডকে আমরা, এগুলো অ্যান্সার কিলোমিটারে আছে, কিলোমিটার হলে এটাকে কী করবো আমরা 18/5 দিয়ে গুণ করবো। তাহলে 500/25 ইন্টু 18/5, এটা করো 18/5, এটা করলে পরে দেখো 5 25 5 দিয়ে টাকা কাটলে 100, 25 দিয়ে টাকা কাটলে 4, তাহলে 4 18 কত হচ্ছে 72 km/h, এটা km/h। তাহলে আমাদের অ্যান্সার কোথায় আছে, অ্যান্সার সিতে আছে, অপশন সি 72 km/h। কোশ্চেন দেখো কী বলছে টু ট্রেন 140 মিটার অ্যান্ড 160 মিটার লং আর রানিং at speeds of 60 km/h and 48 km/h respectively in opposite direction on parallel tracks. How long will they take to clear each other? তো এটা রিলেটিভ স্পিডের অঙ্ক, ঠিক আছে। তাহলে এখানে দেখো দুটো ট্রেন কী হচ্ছে, একটা ট্রেন এদিকে যাচ্ছে আর একটা ট্রেন কী হচ্ছে উল্টো দিকে, দুটো ট্রেন উল্টো দিকে যাচ্ছে পরস্পর। একটা স্পিড হচ্ছে, একটা দৈর্ঘ্য হচ্ছে 140 মিটার আর একটা দৈর্ঘ্য হচ্ছে 160 মিটার। তাহলে ট্রেন দুটো যদি উল্টো দিকে যাচ্ছে তাহলে এক্ষেত্রে কী হচ্ছে, সবসময় যোগ হবে, যোগ করলে এটা পাবো হচ্ছে 300, তাহলে 300 মিটার দূরত্ব। আর যেহেতু এদের স্পিড কত আছে, স্পিড হচ্ছে 60 km/h এবং 48 km/h, তাহলে উল্টো দিকে গেলে সেটাও যোগ হবে, তাহলে 48, এটা যোগ করো,
যোগ করলে 108, এটা কিন্তু কিলোমিটার পার আওয়ারে আছে। এখন কিলোমিটার পার আওয়ার এটাকে আমরা যদি মিনিটে নিয়ে যেতে হয় তাহলে 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে 18 দিয়ে এটাকে কাটলে পরে 18 দিয়ে এটা হচ্ছে 6×18, 6×10=60 আর 6×8=48, তাহলে 6 তাহলে 5×6=30 এত মিটার পার সেকেন্ড। অর্থাৎ টোটাল দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার আর রিলেটিভ স্পিডটা বা আপেক্ষিক গতি হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। তাহলে 30 মিটার যেতে 1 সেকেন্ড সময় লাগবে, তাহলে 300 মিটার যেতে ওর সময় লাগবে কত? 300/30, তাহলে এটা ভাগ করলে পাবো হচ্ছে 10 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা পেলাম এই কোশ্চেনের অ্যান্সার কত? 10 সেকেন্ড। অপশন সি যেটা আছে সেটা হচ্ছে এই কোশ্চেনের আমাদের অ্যান্সার। বলেছে এ ম্যান ওয়াক্স অ্যাট স্পিড অফ 12 কিলোমিটার পার আওয়ার ইনস্টেড অফ 10 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড কভার্স 15 কিলোমিটার মোর ডিস্টেন্স ইন দ্য সেম টাইম ফ্রেম, ফাইন্ড দ্য অ্যাকচুয়াল ডিস্টেন্স ট্রাভেলড বাই হিম অ্যাট 10 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, বলছে একজন মানুষ 10 কিলোমিটার পার আওয়ার ঘন্টা বেগের পরিবর্তে 12 কিলোমিটার পার ঘন্টা বেগে যদি যায় তাহলে সে 15 কিলোমিটার মোর ডিস্টেন্স মানে বেশি দূরত্ব যেতে পারে। তাহলে বলছে অ্যাকচুয়াল ডিস্টেন্স, অ্যাকচুয়ালি সে কত কিলোমিটার যেতে পারবে 10 কিলোমিটার প্রতি ঘন্টাতে। ঠিক আছে, তাহলে দেখো 12 কিলোমিটার আর 10 কিলোমিটার, তাহলে প্রত্যেক ঘন্টায় 2 কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে স্পিড। তাহলে প্রত্যেক ঘন্টায় সে 2 কিলোমিটার করে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 15 কিলোমিটার যেতে তার সময় লেগেছে কত? 15 কিলোমিটার যেতে সময় লেগেছে তার, ঠিক আছে, 1 ঘন্টায় যদি 2 কিলোমিটার যেতে যদি 1 ঘন্টা সময় লাগে তাহলে 15 কিলোমিটার যেতে সময় লাগে 15/2 এত আওয়ার, 7.5 ঘন্টা। এবার বলছে 7.5 ঘন্টা সময়, অ্যাকচুয়াল স্পিড যদি 10 কিলোমিটার হয় তাহলে 7.5 ঘন্টা এটাকে 10 দিয়ে যদি 10 দিয়ে গুণ করি তাহলে 5 কত হচ্ছে? 75 কিলোমিটার। তাহলে অ্যাকচুয়ালি সে কতটা দূরত্ব কাছে যাবে? সে হচ্ছে 75 কিলোমিটার দূরত্ব সে তার অ্যাকচুয়াল ট্রাভেল করবে যদি 10 কিলোমিটার পার স্পিডে যায়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অপশন সি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছে পরের কোশ্চেন বা আজকের সেটের আমাদের লাস্ট কোশ্চেন। দেখো কী বলছে এক্সক্লুডিং স্টপেজেস দ্য স্পিড অফ এ বাস ইজ 54 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড ইনক্লুডিং স্টপেজ ইট ইজ 45 কিলোমিটার পার আওয়ার। ফর হাউ মেনি মিনিটস ডাজ দ্য বাস স্টপ পার আওয়ার? এখানে দেখো এটা ডিফারেন্স করো। অ্যাকচুয়াল স্পিড হচ্ছে, এক্সক্লুডিং স্টপেজ হচ্ছে 54 কিলোমিটার প্রতি ঘন্টা আর ইনক্লুডিং স্টপেজ 45। তাহলে 54 থেকে 45 বিয়োগ দিলে এটা হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার। তাহলে এক্সক্লুডিং স্টপেজ হচ্ছে 54, তাহলে এটা হচ্ছে 54কে কী করবে? দেখো 9 কিলোমিটার প্রতি ঘন্টা যাচ্ছে, তাহলে এক্সক্লুডিং স্টপেজ, তাহলে এটাকে 60 দিয়ে ভাগ করবে। ঠিক আছে, যেহেতু এটা মিনিটে আছে সবগুলো অ্যান্সার, তাহলে 60, 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে প্রকৃত আমাদের অরিজিনাল এক্সক্লুডিং স্টপেজ বলছে না 54, তাহলে এটা দিয়ে ভাগ করবে, তাহলে 6 দিয়ে এটাকে করলে 10। এটাই রুল, এই টাইপের অঙ্ক এই ধরনের রুলের সাহায্যে করে। এটা হচ্ছে 10 সেকেন্ড, এটাই ফর্মুলা। ঠিক আছে, তাহলে আমাদের এখানে অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার হচ্ছে ডি, 10 সেকেন্ড। অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো এই ছিল টোটাল আমাদের প্র্যাকটিস সেটের 25টা কোশ্চেন। ঠিক আছে, তো আশা করি এই ভিডিওটাতে তোমরা কিছু জিনিস নতুন কিছু শিখতে পেরেছো। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। নেক্সট দিন আমরা প্র্যাকটিস সেট 2 নিয়ে আসবো।